ইসরায়েলের বিমানবন্দরগুলোতে ভিড়, দেশ ছাড়ছেন ইহুদিরা। 1948 সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি ছিল একটি ধারণা, পৃথিবীর যেখানেই থাকুক ইহুদিদের জন্য এটি হবে নিরাপদ মাতৃভূমি। আলিয়াহ বা ইসরায়েলে ফিরে আসা ছিল রাষ্ট্রের অন্যতম আদর্শ। কিন্তু 2023 সালের পর বিশ্ব দেখছে এক ভিন্ন ছবি। আলিয়া নয়, ইয়েরিদা, অর্থাৎ ইসরায়েল ছেড়ে চলে যাওয়া। নিজের দেশ, নিজের শহর, নিজের ঠিকানা রেখে চিরতরে অন্য কোথায় পাড়ি জমাচ্ছেন ইহুদিরা কেন? বিশ্বের সবচেয়ে বেশি ইহুদি বসবাস করে কোন দেশগুলোতে? আজকের প্রতিবেদনে বিশ্লেষণ করব এই বিষয়গুলো। কেন ইসরায়েল ছাড়ার হিড়িক? আপনি একটা শহরের কথা ভাবুন যার জনসংখ্যা প্রায় 90,000। এবার কল্পনা করুন প্রতি বছর গোটা একটা শহরের সমান মানুষ ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে। 2023 সালে গেছেন 86,500 মানুষ। 2024 সালে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় 91,000, আর 2025 সালে এই সংখ্যা ছিল 90,922 জন। 3 বছরে মোট 2,68,000 মানুষ ইসরায়েল ছেড়ে পাড়ি জমিয়েছে অন্য দেশে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা প্রতিদিন গড়ে 250-রও বেশি মানুষের নিঃশব্দ প্রস্থান। যে দেশ নিজেকে গর্ব করে বলে ইহুদিদের চিরস্থায়ী আশ্রয়, সেই দেশই আজ ইহুদিদের কাছে বিশ্বের সবচেয়ে অনিশ্চিত রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু কেন পালাচ্ছে মানুষ? এর পেছনে আছে 4টা ফাটল এবং একটা বড় ভাঙ্গন। প্রথম ফাটলটা শুরু হয় 2023 সালের শুরুতে, যুদ্ধেরও আগে। নেতানিয়াহু সরকার বিচার বিভাগের ক্ষমতা কাটছাঁট করার একটা পরিকল্পনা আনে। রাস্তায় নামে লাখো মানুষ, সপ্তাহের পর সপ্তাহ বিক্ষোভ চলে। এই বিতর্ক শুধু রাজনৈতিক ভাঙ্গন তৈরি করেনি, এটা দেশের প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল। যে মানুষ বিশ্বাস করে না তার দেশের আদালত, তার সরকার স্বাধীন থাকবে, সে কেন সেই দেশে ভবিষ্যৎ গড়ার ঝুঁকি নেবে? তারপর আসে দ্বিতীয় আর সবচেয়ে বড় ধাক্কা। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা, তারপর মাসের পর মাস, বছরের পর বছর ধরে চলা যুদ্ধ। এই একটা দিনের পর থেকেই দেশ ত্যাগের গ্রাফ সবচেয়ে খাড়াভাবে উপরে উঠতে শুরু করে। যুদ্ধ মানুষকে নিরাপত্তাহীন করে তোলে, আর দীর্ঘায়িত যুদ্ধ মানুষকে ক্লান্ত করে দেয়। রিজার্ভ সেনা হিসেবে বারবার ডাক পড়া, সেই দায়িত্বের অসম বন্টন নিয়ে ক্ষোভ, এসবও মানুষকে ভাবিয়ে তুলেছে। ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি হল রিজার্ভ বাহিনী। দেশটিতে অধিকাংশ ইহুদি নাগরিকদের জন্য তরুণ বয়সে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়। প্রয়োজন মনে করলেই তাদের যুদ্ধের জন্য ডাকা হয়। এমনকি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও তাদের অনেককে বছরের নির্দিষ্ট সময় প্রশিক্ষণ বা জরুরি পরিস্থিতিতে আবার ডাকা হয়। 2023 সালের অক্টোবরের পর রিজার্ভ সেনার ওপর নজিরবিহীন চাপ তৈরি হয়েছে। গাজা যুদ্ধ, লেবানন সীমান্তে সংঘর্ষ এবং পরে ইরানের সঙ্গে উত্তেজনার কারণে সরকার একের পর এক রিজার্ভ সেনাকে ডেকেছে। 2025 সালে অনেক রিজার্ভ সেনাকে গড়ে প্রায় 110 দিন ডিউটি করতে হয়েছে, অর্থাৎ বছরের প্রায় 1/3 সময় তারা পরিবার, চাকরি বা ব্যবসা ছেড়ে সামরিক দায়িত্ব পালন করেছেন। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সরকার 4,30,000 থেকে 4,50,000 পর্যন্ত রিজার্ভ সেনা ডাকার অনুমোদনও দিয়েছে। ফলে অর্থনীতি, পারিবারিক জীবন এবং মানসিক স্বাস্থ্যের উপর চাপ ক্রমেই বাড়ছে। এদিকে আরেকটি বিতর্ক আরও তীব্র হয়েছে। হারদি বা অতি রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের বহু তরুণ দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা গ্রহণের কারণে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়ে আসছেন। ফলে সাধারণ ইসরায়েলিদের প্রশ্ন, যুদ্ধের বোঝা কি শুধু এক অংশের নাগরিকরাই বহন করবে? এই বৈষম্যকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট, বিক্ষোভ এবং সামাজিক ক্ষোভ বেড়েছে।
অনেক বিশ্লেষকের মতে দীর্ঘস্থায়ী রিজার্ভ ডিউটির চাপ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং এই অসম দায়িত্ব বন্টন সব মিলিয়েই কিছু ইসরায়েলিকে বিদেশে নতুন জীবন খুঁজতে উৎসাহিত করছে। তৃতীয় ফাটলটা পকেটে গিয়ে আঘাত করে অর্থনীতি। যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতার প্রভাবে শুধু ইনকাম ট্যাক্সেই ইসরায়েল সরকারের ক্ষতি হয়েছে $460 মিলিয়ন বেশি, শুধু যারা দেশ ছেড়েছেন তাদের কারণে। ভ্যাট বা কর্পোরেট ট্যাক্সের ক্ষতি তো এর মধ্যে ধরাই হয়নি। আর চতুর্থ ফাটলটাই সবচেয়ে গভীর। মেধা পালাচ্ছে। এটা শুধু সাধারণ মানুষের দেশ ত্যাগ নয়, এটা মস্তিষ্কের রক্তক্ষরণ। যুদ্ধ শুরুর পর প্রথম 9 মাসেই প্রায় 8,300 হাইটেক কর্মী দেশ ছেড়েছেন। যে শিল্প ইসরায়েলি অর্থনীতির মেরুদণ্ড, সেই শিল্পের কর্মীরাই সবার আগে ব্যাগ গুছিয়েছেন। চিকিৎসকদের নিট ক্ষতি 500-রও বেশি, প্রকৌশলীদের ক্ষতি 2,360-এরও বেশি। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য, ইসরায়েলে যারা পিএইচডি করেছেন তাদের প্রতি 8 জনের 1 জন এখন বিদেশে থাকেন। শিক্ষা যত বেশি, দেশ ছাড়ার প্রবণতা তত বেশি। এই সমীকরণটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ একটা দেশ যখন তার সবচেয়ে মেধাবী মানুষদের হারায়, তখন সে হারায় তার ভবিষ্যৎ গড়ার হাতিয়ারটাই। এই সব মিলিয়ে ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের এক জরিপে উঠে এসেছে, প্রতি 4 জনের 1 জনেরও বেশি ইসরায়েলি এখন সিরিয়াসলি দেশ ছাড়ার কথা ভাবছেন। এটা আর ব্যক্তিগত সিদ্ধান্তের গল্প নয়, এটা একটা জাতির নিজের ভবিষ্যতের উপর থেকে আস্থা হারানোর গল্প। ইহুদিরা কোথায় যাচ্ছে? এই মানুষগুলো সবচেয়ে বেশি পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে, প্রায় 1/3, এরপর জার্মানি প্রায় 5 জনের 1 জন, আর কানাডা, সুইজারল্যান্ড, গ্রিস, সাইপ্রাসও রয়েছে তালিকায়। কিন্তু সবচেয়ে নাটকীয় দৃশ্যটা তৈরি হয়েছে পর্তুগালকে ঘিরে। 2015 সালে পর্তুগাল একটি আইন করে, যার মাধ্যমে 1500 শতকে দেশ থেকে বিতাড়িত সেফারদি ইহুদিদের বংশধররা পর্তুগিজ নাগরিকত্বের আবেদন করতে পারবেন। ইতিহাসের সেই ক্ষতিপূরণের আইনটাই আজ পরিণত হয়েছে আধুনিক ইসরায়েলিদের পালানোর সবচেয়ে বড় দরজায়। ইসরায়েলের বিকল্প খুঁজছে ইহুদিরা। এই জায়গাটাতেই গল্পটা আরেকটা মোড় নেয়, কারণ ইসরায়েল ছাড়াও ইহুদিদের জন্য পৃথিবীতে আরও অনেক প্রতিষ্ঠিত ঠিকানা আছে। বিশ্বে মোট ইহুদি জনসংখ্যা প্রায় 1,58 লাখ, এর মধ্যে ইসরায়েলে থাকেন প্রায় 72 থেকে 74 লাখ। একই সংখ্যার ইহুদি বসবাস করে যুক্তরাষ্ট্রে, তারপর ফ্রান্সে 4.5 লাখের কাছাকাছি, কানাডায় 4 লাখ, যুক্তরাজ্যে 3.25 লাখ, আর্জেন্টিনায় প্রায় 1.25 লাখ, জার্মানিতে 1.25 লাখ, রাশিয়া আর অস্ট্রেলিয়াতেও লাখের বেশি। আমেরিকার শুধু নিউ ইয়র্ক শহরেই থাকেন প্রায় 17 লাখ ইহুদি, যা শহরটার মোট জনসংখ্যার প্রায় 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ ইসরায়েল একমাত্র জায়গা নয় যেখানে একজন ইহুদি নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে পারেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই প্রতিষ্ঠিত কমিউনিটিগুলোই আজ ইসরায়েলিদের জন্য পালানোর বাস্তব বিকল্প তৈরি করে দিয়েছে, যা 50 বছর আগেও এতটা সহজলভ্য ছিল না। ইসরায়েল কি ভেঙে পড়ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দাবি করা হয় ইসরায়েল শেষ হয়ে যাচ্ছে, দেশটি ভেঙে পড়ছে। কিন্তু বাস্তবতা কি সত্যি এতটা সহজ? উত্তর হলো না, অন্তত এখনই নয়। ইসরায়েল এখনও মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনীতি। দেশটির জিডিপি $700 বিলিয়ন বেশি। মাত্র 1 কোটি জনসংখ্যার 22,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশ অর্থনৈতিকভাবে বেশ ধনী। দেশটির প্রযুক্তি খাত বিশ্বসেরা উদ্ভাবনী কেন্দ্রগুলোর একটি। সামরিক শক্তিতে ইসরায়েল অত্যন্ত আধুনিক, আর যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাজনৈতিক ও সামরিক সমর্থন এখনও বহাল আছে এই দেশটির ওপর। তাই ইসরায়েল আগামীকালই ভেঙে পড়বে এমন দাবি তথ্যসম্মত নয়।
কিন্তু এটাও সত্য, রাষ্ট্র ভেঙে পড়া সবসময় ট্যাঙ্ক বা বোমার আঘাতে হয় না। অনেক সময় একটি রাষ্ট্র ধীরে ধীরে দুর্বল হয় যখন তার নাগরিকদের একটি অংশ ভবিষ্যতের উপর আস্থা হারাতে শুরু করে। যুদ্ধ দীর্ঘায়িত হয়, রাজনৈতিক বিভাজন বাড়ে, দক্ষ তরুণেরা বিদেশে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেয়, জন্ম নেয় সামাজিক বৈষম্য ও আস্থার সংকট। আর তখনই রাষ্ট্র বাইরে থেকে শক্তিশালী দেখালেও ভেতরে ভেতরে চাপ জমতে থাকে। সুতরাং আজকের বড় প্রশ্ন ইসরায়েল ভেঙে পড়ছে কিনা এটি নয়, বরং প্রশ্ন হলো যে রাষ্ট্রটি পৃথিবীর সব ইহুদির নিরাপদ আশ্রয় হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই রাষ্ট্র কি ধীরে ধীরে নিজের নাগরিকদের বিশ্বাস হারাতে শুরু করেছে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ইসরায়েলের আগামী কয়েক দশকের ভবিষ্যৎ। এদিকে ভারতসহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত দরিদ্র ইহুদিদের ইসরায়েলে আনা হচ্ছে, দেওয়া হচ্ছে নাগরিকত্ব। এর ফলে কিছু জনসংখ্যা যোগ হচ্ছে, অর্থাৎ ইসরায়েল আজই ধসে পড়ছে না, কিন্তু একটা ধীর নিঃশব্দ ক্ষয়ের ভেতর দিয়ে যাচ্ছে। ৭০ বছর আগে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল একটা প্রতিশ্রুতি নিয়ে, পৃথিবীর যে প্রান্তেই ইহুদিরা থাকুক না কেন তাদের জন্য একটা নিরাপদ স্থায়ী ঘর থাকবে। আজ ৭ দশক পর সেই ঘর থেকেই বেরিয়ে যাওয়ার লাইন প্রতি বছর লম্বা হচ্ছে। যুদ্ধ, রাজনীতি, অর্থনীতি আর বিশ্বাসের সংকট, এই চারটা সুতো মিলেই বুনছে একটা জটিল অস্বস্তিকর বাস্তবতা। আর ইতিহাস বলে একটা জাতির ভবিষ্যৎ ঠিক হয় তার তরুণ প্রজন্ম কোন দিকে হাঁটে তা দেখেই। আজ ইসরায়েলের তরুণ প্রজন্মের একটা বড় অংশ হাঁটছে বিমানবন্দরের দিকে। দর্শক, আপনার কি মনে হয় এই প্রবণতা কি সাময়িক, নাকি এটাই ইসরায়েলের নতুন বাস্তবতা? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।